শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। 4 দিনের সফরে কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 বছর পর চীন যাচ্ছেন তিনি। এই সফরে সমঝোতা হতে পারে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বাণিজ্য সহায়তা, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সুনীল অর্থনীতি ও একাধিক মৈত্রী সেতু নির্মাণ নিয়ে। অগ্রাধিকার পাবে বাণিজ্য অর্থনীতি। রোহিঙ্গা প্রত্যাবাসনেও চীনকে পাশে চাইবে বাংলাদেশ। বছরের শুরু থেকে রপ্তানির বিপরীতে প্রণোদনা, নগদ সহায়তা কমিয়ে দিয়ে দেশের বস্ত্র খাতকেও পাট শিল্পের মতো বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে একটি চক্র। শনিবার দুপুরে রাজধানীর পান্থপথে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। শুরুতেই বক্তারা তুলে ধরেন ভারত কিভাবে নিজে দেশের বস্ত্র খাতের উদ্যোক্তাদের ভর্তুকি, প্রণোদনা, নীতি সহায়তা দিচ্ছে সেই চিত্র। এরপর সংগঠনটি তুলে ধরেন বাংলাদেশের বস্ত্র খাতের বর্তমান চ্যালেঞ্জের কথা, যেখানে উঠে আসে জ্বালানি সংকট, ব্যাংক ঋণের সুদহার, মজুরি বৃদ্ধি সহ নানা প্রতিবন্ধকতা। আগামীর প্রতিযোগিতায় টিকে থাকতে গেল 30 জন বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সার্কুলার বাতিল করে আগের মতো প্রণোদনা, নগদ সহায়তা বহাল রাখার দাবি জানায় বিটিএমএ। রপ্তানি বিপরীতে প্রণোদনা এবং নগদ সহায়তা উল্লেখযোগ্য পরিমাণ কমানো হয়েছে। ফলে এই শিল্প মারাত্মক ঝুঁকিতে পড়বে। এই শিল্পের অগ্রযাত্রা থেমে যাবে এবং ব্যাপক সম্ভাবনাময় শিল্পটি ভবিষ্যতে বাংলাদেশ পাট শিল্পের মতো বিলুপ্ত হতে পারে। আমরা জানতে পেরেছি নভেম্বর 2026-এর এলডিসি গ্রাজুয়েশনের কথা বলে নগদ সহায়তা কমানো হয়েছে, কিন্তু এলডিসি গ্রাজুয়েশন এখনো প্রায় 2.5 বছর বাকি। এলডিসি গ্রাজুয়েশন হলেও গ্রেস পিরিয়ড হিসেবে বাংলাদেশ 2029 পর্যন্ত শিল্প খাতসমূহের নগদ সহায়তা প্রণোদনা পেতে পারে। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই জ্বালানি সংকট ও বস্ত্র খাতের চ্যালেঞ্জ এই শিরোনামে। আমরা মোহাম্মদ আলী খোকন, বিটিএমের সভাপতি, যে দাবি করছিলেন এইসব সামগ্রিক বিষয় নিয়ে। আসলে এই যে 43টি খাত থেকে রপ্তানিতে নগদ সহায়তা এবং নীতি সহায়তা অর্থাৎ প্রণোদনা কমিয়ে দেওয়ার পর কী ধরনের প্রভাব পড়ছে তা নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করতে চাই। আমাদের সঙ্গে একজন উদ্যোক্তা ব্যবসায়ী রয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রকৌশলী রাজীব হায়দার, পরিচালক বিটিএমএ, একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক আউটস্পেস অ্যান্ড আরএ স্পিনিং মিলস লিমিটেড। আমরা স্বাগত জানাতে চাই রাজীব হায়দারকে। রাজীব হায়দার, নিটোল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আসলে শুরুতেই যে বিষয়টি জানতে চাইব, গতকাল সংবাদ সম্মেলনে যে দাবি করা হয়েছে, সার্বিকভাবে আসলে আমরা তো দেখছিলাম যে দীর্ঘদিন ধরেই রপ্তানিতে নীতি সহায়তা দিয়ে আসা হচ্ছিল। যেহেতু আমরা এলডিসি গ্রাজুয়েশন করতে যাচ্ছি, এরকম একটি সময়ে সরকার তো তুলে নেবে, এটাই কি স্বাভাবিক নয়? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনি কিছুক্ষণ আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব বিটিএম এর মহোদয় যে কথাগুলো শুনলেন, এখানে অনেক কিছুই কভার করে ফেলেছে। আসলে ব্যাপারটা হলো আমরা এমন এখন একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের জ্বালানি সংকট, ব্যাংক ঋণের ইন্টারেস্ট হার, এগুলো সবকিছু মিলে আসলে উদ্যোক্তারা খুব একটা টালমাটাল অবস্থায় আছে। এখন এলডিসি গ্রাজুয়েশন করার জন্য নগদ প্রণোদনা সহায়তাটাকে উজ্জ্ব করে নিতে হবে, এটা যেমন সত্য, ঠিক আমি যদি কোনো অল্টারনেটিভ অপশনস ক্রিয়েট না করে এটাকে একবারে তুলে নিয়ে যাই, তাহলে কিন্তু অস্তিত্বটা পুরোপুরি বিপন্ন হয়ে যাবে। সো আমরা চাচ্ছি যে আমাদের প্রণোদনাটা যেহেতু প্রায় 2029 সাল পর্যন্ত আমরা গ্রেস পিরিয়ড পাবো, ততদিন পর্যন্ত বহাল রেখে এই উইন্ডো ফ্রেমের ভিতরে যদি আমাদেরকে বিকল্প অন্য স্ট্র্যাটেজিক অন্য প্ল্যান গুলো দেওয়া যায়, যেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দিচ্ছে, গতকালের প্রেজেন্টেশনে সাংবাদিক সম্মেলনে আমরা দেখিয়েছি, এমন কিছু অল্টারনেটিভ ক্রিয়েট না করে যদি একতরফা এখন উইথড্র করে নেওয়া হয়, তাহলে আসলে অস্তিত্বটা খুব বিপন্ন এবং প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই মুহূর্তে বস্ত্র খাতের যে রপ্তানিতে যে প্রণোদনা আসলে তুলে নেওয়া হয়েছে, তাতে করে আপনাদের প্রভাবটা কেমন হতে পারে? আমরা যদ্দূর হিসাব করে দেখা গেছে যে 0.5% মতো একটা প্রভাব পড়ার কথা। না, আমি মানে 0.5% এইটা কিন্তু আসলে এভাবে ক্যালকুলেশনটা আমার মনে হয় ডাটাটা ঠিক না।
যেটা হচ্ছে প্রণোদনাটা কি করছে, প্রণোদনাটা আমাদের স্থানীয় রপ্তানিকারকদেরকে আমাদের আভ্যন্তরীণ উৎস থেকে সুতা এবং কাপড় কিনতে উৎসাহিত করছে। এবং এই প্রাইমারি টেক্সটাইল শিল্পটা যদি টিকে না থাকে তাহলে কিন্তু আমাদের এই রপ্তানিমুখী পোশাক শিল্পের অস্তিত্ব একসময় থাকবে না। কারণ আমরা আমাদের নিট শিল্পের প্রায় 90% পর্যন্ত সুতা আমরা সরবরাহ করি, ওভেনের প্রায় 45% সুতা এবং কাপড় আমরা সরবরাহ করছি। তা এখন যদি আমাকে যদি এখন এই মুহূর্তে এই নগদ সহায়তাটা উল্লেখ করে দেওয়া হয়, মানে উইথড্র করে নেওয়া হয়, তাহলে কিন্তু এই যে ইনসেনটিভটা ওনারা পেতেন এই আভ্যন্তরীণ প্রাইমারি টেক্সটাইল শিল্পের সুতা এবং কাপড় ইউজ করার জন্য, তারা এটা পাবেন না। তখন ওনারা কিন্তু আমাদেরটা কিনবেন না, ওনারা তখন অল্টারনেটিভ বাইরের যে কোনো দেশ থেকে ইম্পোর্ট করে ওনারা এক্সপোর্ট করতে পারবেন। সো সেই ক্ষেত্রে হবে কি, এই অস্তিত্বটা বিপন্ন হবে এবং আমি কস্ট কম্পিটিটিভনেস হারাবো। আপনি একটু দেখবেন 2004 সালে পার্শ্ববর্তী দেশ ভারত এলডিসি গ্রাজুয়েশন করার পরেও ওরা এখন ওদের বিভিন্ন প্রদেশ ভিত্তিক যেসব ইনসেনটিভ প্যাকেজ দিচ্ছে সেই তুলনায় আমাদের এরকম কোনো প্যাকেজ এখানে আমাদের দেশে এখনো ইন্ট্রোডিউসই করা হয়নি। তা আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের একে তো কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেড়ে গেছে, আমরা আমাদের জ্বালানি এবং অন্যান্য আমাদের 70% আমাদের এমপ্লয়ীদের বেতন বেড়েছে, প্রায় 250 মতন আমাদের জ্বালানির খরচ বেড়েছে গত 2 থেকে 2.5 বছরে। সো এইরকম সবকিছু জিনিসগুলো যদি মিললে তাহলে আমরা আমাদের প্রতিযোগিতার সক্ষমতাটা হারাবো। সো তখন কিন্তু আসলে কম্পিটিটিভনেস বলে থাকবে না, আমি টিকেই থাকবো না। তা সেই ক্ষেত্রে আমি যদি প্রাইমারি টেক্সটাইল শিল্প দেশে টিকে না থাকে তাহলে কিন্তু তার ফরওয়ার্ড লিঙ্কেজে যারা আছেন ওনারাও ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে এই শিল্পের প্রবৃদ্ধি ঘটাতে পারবেন না এবং একসময় এটার অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে। আমি জাস্ট একটা ছোট পরিসংখ্যান দেই, আমাদের দেশে প্রায় 7 বিলিয়ন মিটার কাপড় প্রতি বছর লাগে আমাদের দেশীয় জনগণের চাহিদা মেটানোর জন্য, যার আনুমানিক মূল্য প্রায় $14 বিলিয়ন। আমি যদি প্রতি মিটার কাপড়ের দাম $2 ধরে থাকি, এই $14 বিলিয়ন কাপড় কিন্তু আমাদের বিটিএম এর সদস্যভুক্ত মিলগুলো উৎপন্ন করে। এবং তার সাথে এই যে আমাদের প্রায় গার্মেন্টস এ যে 45 বা 46 বিলিয়ন ডলার এক্সপোর্ট, তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের অবদান প্রায় 27 বিলিয়ন। আপনি যদি দুটো যোগ করেন তাহলে অর্থনীতিতে আমাদের অবদান প্রায় 38 থেকে 39 বিলিয়ন ডলার। সো এত বড় একটা শিল্প যে অর্থনীতিতে অবদান রাখছে, আমার মনে হয় এই ফিগার গুলো যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদেরকে আরো অনেক ভেবে চিন্তে ইনসেনটিভের ব্যাপারে ডিসিশনটা নিতে হবে। জি নিশ্চয়ই। রাজীব হায়দার, আমরা যে বিষয়টি জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে ব্যবসায়ীদের সব থেকে বড় অভিযোগ তাদের যে আসলে ব্যবসায়িক পরিচালন খরচ বেড়েছে, এটি নিঃসন্দেহে আমরা সাম্প্রতিক সময়ে আসলে জ্বালানির খরচ বেড়ে যাওয়া, বৈশ্বিক যে পরিস্থিতি, সার্বিকভাবে আসলে নানা রকম চাপে রয়েছেন ব্যবসায়ীরা, আমরা জানি। এরপরেও আমরা বলবো আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে, আমাদের এলডিসি গ্রাজুয়েশনের পথে হাঁটতে হবে। এবং একটা অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে তৈরি পোশাক খাত এই সুবিধা পেয়ে এসছেন, অথবা সব সেক্টরেই তো এই সুবিধা আসলে ছিল, তো এতদিনেও তারা আসলে প্রস্তুতি নিতে পারেননি, অনেক সময় এই অভিযোগটা আসে। এই বিষয়ে আপনাদের ব্যাখ্যা যদি বলতেন। না, আমার মনে হয় যে প্রস্তুতি যদি আমরা না নিতাম, আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত, আমরা যদি প্রস্তুতি না নিতাম তাহলে আজকে $2 বিলিয়ন এক্সপোর্ট প্রায় $50 বিলিয়ন কাছাকাছি যেত না। আমাদের সক্ষমতার প্রমাণই কিন্তু এটা প্রমাণ করে। এবং এই যে আমরা আজকে $39 বিলিয়ন অবদান রাখছি অর্থনীতিতে, এটাও কিন্তু আমাদের সক্ষমতার প্রমাণ। সো আমাদেরকে যে ইনসেনটিভটা দেওয়া হয়েছে বা পাচ্ছি, এটা সঠিক প্রয়োগ করতে পেরেছি বলে আজকে উদ্যোক্তারা এই শিল্পটাকে এই জায়গায় নিয়ে এসেছে। কিন্তু আপনি এই পৃথিবীতে একলা না, আমার পাশে আমার প্রতিযোগীদের যে দেশগুলো আছে তাদের যে ইনসেনটিভ প্যাকেজ গুলো এখনো দেখেন, ভারতে বিভিন্ন জায়গায় তারা ক্যাপিটাল সাবসিডি, ইন্টারেস্ট সাবসিডি, রোড ট্যাপ ফ্যাসিলিটিস, এই যে আমি কয়েকটা শব্দ বললাম, এগুলো আপনারা একটু জানেন বা আমি তো সময় কম বলতে পারবো না, আমরা ডিটেল প্রেজেন্টেশন দিয়েছি। সেখানের সাথে যদি আমারটা তুলনা করেন তাহলে তো আমি তার তুলনায় অনেক পিছিয়ে আছি। সো প্রণোদনা শুধু আমি যে একা পাচ্ছি তা না, আমার প্রতিযোগী দেশগুলো প্রণোদনা পাচ্ছে। সো একতরফা ভাবে যদি শুধু আমি বলে আমি পাচ্ছি আর কেউ পাচ্ছে না, তাহলে কথাটা ঠিক না। আমার বক্তব্য হলো আমাদের ইনসেনটিভ আমরা যেটা পেয়েছি সেই কারণে সক্ষমতা বেড়েছে, সক্ষমতা বাড়ার কারণে আজকে দেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। সো এখন বিশ্বের সার্বিক বৈশ্বিক অর্থনীতির যে অবস্থা, সে অবস্থায় যদি হুট করে আমার ইনসেনটিভ উঠিয়ে নিয়ে দেওয়া যায়, যেখানে আমার ব্যাংক ইন্টারেস্ট রেট এখন প্রায় 15%, আমার 250 আমার গ্যাসের দাম বেড়েছে কিন্তু আমি গ্যাস পাচ্ছি না, এবং এট দ্য সেম টাইম আমার আমার যে 70%-এর উপর আমার এমপ্লয়েড বেড়ে গেছে, তো
সো এখন আমার অস্তিত্বের আমার এখন যুদ্ধ করতে হচ্ছে টিকে থাকার জন্য। এই মুহূর্তে যদি আমাকে ইনসেনটিভ উইথড্র করেন, তাহলে তো আমার সক্ষমতাটা তো আসলে আমার নিজের উপর ডিপেন্ড করে না, পারিপার্শ্বিক সব ফ্যাক্টর গুলো এখানে ইনফ্লুয়েন্স করে। তা আমার মনে হয় আমি জিনিসগুলো ভালো মতন বুঝতে পেরেছি। আমাদের অল্টারনেটিভ প্যাকেজ দরকার, যেটা পার্শ্ববর্তী দেশগুলো দিচ্ছে, এবং ওরা কিন্তু প্রতি বছর বছর এটা রিভিউ করছে এবং এখানে নতুন নতুন এলিমেন্ট দিচ্ছে। আপনারা যদি এটার উপর একটা আলাদা অনুষ্ঠান করেন, আমরা প্রেজেন্টেশন দেখাতে পারবো যে ওদের এখন ইনসেন্টিভ প্যাকেজ গুলো কত ওয়েল স্ট্রাকচার্ড, এবং ওইখানে একজন স্পিনার আমার মতন এক্সপোর্ট করলেই উনি সাথে সাথে প্রায় প্রতি কেজি সুতা এক্সপোর্ট করলে উনি 22 রুপির মতন উনি ইনসেন্টিভ পেয়ে যান। জাস্ট একটা ছোট উদাহরণ দিলাম, এছাড়া আরো অনেক কিছু আছে। সো আমার মনে হয় যে এই ব্যাপারটা ইনসেন্টিভটা এই মুহূর্তে উইথড্র করাটা ঠিক না। আমরা অন্য পলিসি সাপোর্ট দিয়ে তারপর এটা গ্র্যাজুয়ালি উইথড্র করতে হবে। রাজীব হায়দার, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আজকে আসলে স্বল্প সময় যেহেতু আমাদের রয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি। আমরা আশা করব আপনারা যে দাবি তুলে ধরেছেন নিশ্চয়ই সরকার বিবেচনা করবেন, এবং পরবর্তীতে এ নিয়ে আমরা আরও বিস্তারিত কোনো একটা আলোচনা করব, এবং আপনি নিশ্চয়ই আবারও যুক্ত হবেন সেই প্রত্যাশা জানাই। আজকের মতো বিদায় জানাচ্ছি এবং আবারও ধন্যবাদ জানাই। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রকৌশলী রাজীব হায়দার, পরিচালক বিটিএমএ। কথা বলছিলেন বস্ত্র খাতের নানা চ্যালেঞ্জ নিয়ে। নিটল টাটা বিজনেস আওয়ার একটা বিরতি নেবার সময় হলো। ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, এবারে শেয়ার বাজারের সবশেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আজকে কিন্তু সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে, এবং লেনদেনেও আমরা বেশ কিছুটা গতি দেখতে পাচ্ছি। আজকে এখন পর্যন্ত বেলা 1:30 নাগাদ আমরা যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি, প্রধান সূচক ডিএসইএক্স 48 পয়েন্ট কিন্তু বেড়েছে, বেড়ে 5546 পয়েন্ট অবস্থান করছে, এবং সরিয়া সূচক সেটিও 5 পয়েন্ট বেড়েছে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 সূচক সেটিও 10 পয়েন্ট বেড়েছে, এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 299টি কিন্তু এর মধ্যে দাম বেড়েছে, 75টির দর কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 23টি শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে 672 কোটি টাকার বেশি লেনদেন কিন্তু হয়ে গেছে, যেটি আসলে লেনদেন শেষ পর্যন্ত 700 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো সব মিলিয়ে পুঁজিবাজারে আজকের দিনে দেখা যাচ্ছে কিছুটা গতিশীলতা এবং চাঙ্গা ভাব। এই ছিল পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতি নেবার। ফিরবো অন্যান্য সংবাদ নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আয়োজিত 3 দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারি প্রদর্শনী শেষ হয়েছে। 4 জুলাই শুরু হওয়া প্রদর্শনীটি চলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। গতকাল শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বাজুসের মুখপাত্র ডক্টর দিলীপ কুমার রায় বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভিরের নেতৃত্বে বিশ্ব দরবারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বর্ণশিল্প। তবে এই খাতকে আরও এগিয়ে নিতে চোরাকারবারি বন্ধ এবং সরকারের পৃষ্ঠপোষকতা চান তিনি। দেশের ঐতিহ্যবাহী ও পণ্যভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সাথে এই আয়োজনে সহযোগী ছিল ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিসেস। প্রদর্শনীতে অংশ নেয় ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন, থাইল্যান্ড সহ বিশ্বের 10টি দেশের প্রায় 30টি প্রতিষ্ঠান। বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাজুস সহসভাপতি সমিত ঘোষ অপু, রিপনুল হাসান, মাসুদুর রহমান, গুলজার আহমেদ সহ অন্যান্যরা। প্রথম সমস্যা চোরাকারবারি। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।